আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। কোনো নিউজ তো ছড়ান না, একমাত্র যমুনা টিভি ছাড়া আপনারা এখানে যত সব বাতাবি লেবু ছাড়েন, বাতাবি লেবু আপনারা হুদায় শোনেন, আপনারা এখানে হুদায় প্রেস নিয়ে আসছেন, বলেন আপু বলেন, আর যমুনা টিভি ছাড়া কোনো প্রেস কোনো আপনারা সবাই ফেক এখানে, আপনারা যারা আসছেন এখানে সবাই কোন চ্যানেল আপনারা লাইভে ছাড়া তো দেখছি না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দর্শক, শিরোনামের প্রথমেই আপনারা দেখেছেন যে ব্যারিস্টার সুমন বলছে সে এমপি থেকে পদত্যাগ দিতে চায়। যদি সে এমপি থেকে পদত্যাগ দেয়, তাহলে যদি দেশের পরিস্থিতি আবার ঠিক হয়, তাহলে সে অবশ্যই এমপি থেকে পদত্যাগ দিবে এবং সে আশ্বাস দিয়েছে যে এই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে এবং যাদের হাতে বিভিন্ন শিক্ষার্থী মারা গেছে তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। ব্যারিস্টার সুমন আরো কিছু চাঞ্চল্যকর তথ্য দেন তার বক্তব্যে। সেটা জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটির শেষে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। চাঞ্চল্যকর তথ্য জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন দর্শক, তিনি আর কি কি বলেছেন তা আমরা এক নজরে দেখে আসি। প্রথমেই আপনাকে বলি, কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় আপনি আটকে রাখতে পারবেন না, এটা একদম প্লেইন একটা ল। কিন্তু এক্সেপশন আছে। কখন আপনি যেমন আমাকে যখন এই লাইফ থ্রেট দেওয়া হয়েছিল, আমি যখন এই দুই সপ্তাহ আগে আপনারা জানেন, এই সময় আমার বলা হয়েছে যে আপনি বাসা থেকে বের হবেন না। তো এই যে বের হবেন না, এটা কিন্তু আমাকে থ্রেট না, তারা কিন্তু আমাকে আটক করে রাখে না, আমার সিকিউরিটির জন্য বলছে যে আপনাকে এখন আর বের হইতে দেওয়া হবে না, আপনি আসবেন না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যদি দেখতে হবে যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এদেরকে ওইটার ভিতরে নিয়ে মারামারি করা হয়েছে কিনা, বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা। তবে তারা আসছে, এখন তারা এসে যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন, আপনার যদি বিশ্বাস থাকে কোনো সংগঠনের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, তা আপনি তো এখানে চা খাইতেও যেতে পারেন। আমি তো যাই ডিবি অফিসে যাই, কিন্তু ডিবি অফিসে চা খাইতে গেলে আমারও মনে হয় মাঝে মধ্যে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় কি না কি করে। আর আমাদের এই ট্রেডিশন আছে, কেউ চা খাইতে দাওয়াত দিলেই মানুষ ভয় পায়, মনে করে যে চা খাইতে দাওয়াত দেনা জানি না ভাই। তখন তো আপনি বলেছেন যে আপনি নিরাপত্তার অভাবে ভুগছেন, তখন কি আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া মানে ওটা অ্যাপ্রুভ হইতো কিনা? না, বিষয়টা হচ্ছে গিয়ে তারা যারা বেরোয় আসছে একমাত্র তারাই বলতে পারবে যে এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এইটাই তো আমি বললাম যে আপনাদের যে ছাত্রলীগের যারা ভুয়া ভুয়া বলছেন, তারা নিজের লোকই তো ভুয়া ভুয়া বলছেন। এবং আরো শুধু ভুয়া বিষয় না, বা ধরেন ছাত্রলীগের যারা ভুয়া না বলে যদি তার প্রশংসা করতো, তাতেও তো দায় এড়ানো যাবে না। যাদের যাদের দায় আছে, ছাত্রলীগ ভুয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না, প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থাকে বা যাদের আছে, তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে, তাদের পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই আন্দোলনটা অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস। আর শুধু আন্দোলন কমলেও তো হবে না, এই সরকারকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। যাদের মনে কষ্ট পাইছে, এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি এখন সহিংসতা করেনি বা করছে, এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। এটা একমাত্র তদন্ততেই জানা যায়। আপনার কাছে সবাই, আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা, যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে। এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট, আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। কথাটা বলতেছি, বল প্রয়োগের কথাটা বলতেছি হচ্ছে গিয়ে প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল, এইটাতে আমার ব্যক্তিগত অপিনিয়ন যে আওয়ামী লীগ এবং সরকারি প্রায় 90% লোক এই যে আন্দোলনটা ছিল সংস্কারের, এটার সাথে একমত ছিল। কিন্তু শুক্র শনিবারে আমরা ব্রেক মেরে দিছি। আমরা যারা আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বা মুক্তিযুদ্ধের চেতনা, আমরা ব্রেক মারছি হচ্ছে গিয়ে শুক্রবার। কারণ শুক্রবারে আর শনিবারে যা ঘটছে, এইটা তখন আমাদের মনে হয়েছে যে এখানের মধ্যে অন্য রাজনীতি আছে। এখন আপনারা যেটা বলতেছেন যে এক্সেসিভ ফোর্স, এরা একটা অহিংস আন্দোলন করতেছে, তাই এখনো একটা ভয় রয়ে গেছে যে এদেরকে ব্যবহার করে আবার কোনো এইরকম যদি আন্দোলন বা এরকম জ্বালাও পোড়াও যদি শুরু হয়, আপনি কি মনে করেন এই গোয়েন্দা সংস্থা অলরেডি একবার ফেল হয়েছে,
আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই তো শুক্র শনিবারে এই ধরনের ঘটনা ঘটলো। এতগুলা মানুষ বা জামাত শিবির বা এই ধরনের লোকজন এসে এখানে অ্যাটাক করলো, গোয়েন্দা সংস্থার লোকজন জানে না, এটা তো তাদের একটা ব্যর্থতা। এখানে তো হাত দিতে হবে যে কেন আপনারা জানলেন না, এটার দায়িত্ব তো সরকারের। এখন আমি মনে করি যে হয়তো এক্সট্রা কশন থেকে যে কেউ যেমন ধরেন এই 6 জন সমন্বয়ককে যে ধরা হয়েছে, আমাকে আনঅফিসিয়ালি জানানো হয়েছে যে তারা চায় আন্দোলন কোটার জন্য, বৈষম্যমূলক আন্দোলন। এইটা শেষ করার পরও দেখা যাচ্ছে যে এদেরকে বাইরের একটা ইনফ্লুয়েন্স, যারা আসলে কোটার সাথে সম্পর্কিত না, এরা রাষ্ট্রের বিরুদ্ধে, তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। এবং এরা যেহেতু সাধারণ ছাত্রদের প্রতিনিধি, তাদেরকে একটা এই মানে আমরা যে বলি যে একটা সেফ এনভায়রনমেন্টে রাখার জন্যই এই ডিবি অফিসে রাখা হয়েছিল। এরা এদের যুক্তি দেখাচ্ছে, এটা আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, এই জন্য তো আজকে ছেড়ে দেওয়া হয়েছে। তো ওভারঅল আমি মনে করি এখন যেটা গুরুত্বপূর্ণ, ছাত্রদের পক্ষেও আমি মনে করি যারা যারা ব্যর্থ হয়েছেন এখানে, প্রশাসন বলেন, দল বলেন, নেতৃত্বে মন্ত্রী বলেন, যারাই ব্যর্থ হয়েছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানাবো তাদেরকে আপাতত এই যারা মারা গেছে তাদের বা তাদের পরিবারের পক্ষে দাঁড়ানোর প্রক্রিয়া হিসেবে আমি মনে করি যে এদেরকে কিছু লোককে আপনারা সরাই দেবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের দেওয়া বক্তব্য শুনছিলেন। ব্যারিস্টার সুমন ছাত্রদের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করেছেন যে এই ঝামেলার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে সেই স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করে দেওয়ার কথা বলেছেন। এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে তা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। অপরদিকে একজন ছাত্রীর সাথে সাংবাদিকদের তুমুল ঝগড়া বেঁধে যায়। চলুন দর্শক, তাহলে আমরা আরেকটি ভিডিও ক্লিপ দেখে আসি যে ওই ছাত্রীর সাথে কি ঘটনা ঘটেছিল। কোনো নিউজ তো ছড়ান না, একমাত্র যমুনা টিভি ছাড়া আপনারা এখানে যত সব বাধা বিলেবো ছাড়েন, বাধা বিলেবো শোনেন, আপনারা এখানে হুদাই প্রেস নিয়ে আসছেন, বলেন আপু বলেন, আর যমুনা টিভি ছাড়া কোনো প্রেস কোনো আপনারা সবাই সবাই ফেক এখানে, আপনারা যারা আসছেন এখানে সবাই কোন চ্যানেল, ঠিক আছে কোন চ্যানেল আপনারা লাইভে ছাড়ছেন তো দেখছি না, ওটা লাইভ দেখছেন কোন ছাড়ছেন আপনারা সবাই আসেন আপনারা স্যাটেলাইট এখনো ওপেন আছে, ওইখানে ছাড়েন। কোনটা ছাড়ছেন দেখান, আপনাদের এমপি চ্যানেল দেখান, কোথায় আপনারা ছাড়ছেন? একমাত্র যমুনা টিভি ছাড়া কোন রকম কোন চ্যানেল ছাড়া নেই, যে একমাত্র এই চ্যানেলটা ছাড়া। আপনার বক্তব্য আসলে কি? আপনারা কি জানেন? একটু বলেন আপনার দাবি কি, দাবিগুলো বলেন। আমার শোনেন, আমার কথা হলো তোর কথা তুই নে, আমার বাইরে ফেরত দে, শেষ। আমার এক্ষুনি এই মুহূর্তে ছাড়তে সম্মানের সহিত যেন ছেড়ে দেয়। কেন কোনো লাগবে না, আমাদের কোনো কোটা দরকার নাই। মেয়েটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় কোটা। এক্ষুনি আপনার লাভ ছোড়েন, কোটা দিয়ে কি হবে? যদি মেয়েটা থাকে কই অন্য দেশে তো কোটা দেয় না, বাংলাদেশে কেন কোটা থাকবে? আপনারা কি জানেন যে মিডিয়া কি, মিডিয়ার স্তম্ভটা কোথায়? তৃতীয়। কেন আপনারা ভার্সিটির মানুষ, ভার্সিটির স্টুডেন্ট দেখেছেন, কলেজ আর হাই স্কুলের স্টুডেন্ট এখনো দেখেন নাই। একবার যদি 4 কোটি স্টুডেন্টের সামনে এইসব কিছুই না, খালি কোনো ফ্যামিলি প্রবলেম বা এইসব গুলাগুলির কারণে শুধু হচ্ছে না, আর নামতে পারতেছে না। আপনি কোথা থেকে আসছেন? টঙ্গী ধরে কেন বলবেন? আপনারা ভার্সিটি স্টুডেন্ট, আমি কলেজ স্টুডেন্ট না, কেন আপনি আমি তো তখন আমার আমরা বলছি আপু, একের পর এক কথা বলছি আমরা। কি সবার আগে কথাটা আজকে সবচেয়ে বড় কথা ছিল মুস্তাক স্যারকে মুক্তি চাই, তারপর আরো যারা স্টুডেন্ট ধরে নিয়ে তাদেরকে এক্ষুনি এই মুহূর্তে মুক্তি দেওয়ার কথা বলা হচ্ছিল। মুক্তির কথা বলেছি, আমাদেরকে আশ্বস্ত করেছে প্রশাসন। আপনার মুখ থেকে তো আমি একবারও শুনলাম না। আপনি স্যারে শুনেন, যদি ঢাকায় শোনেন, ঢাকায় আমি এখানে কথা বলতেছি না, ঢাকায় যদি কোন স্যারের সবচাইতে বড় অবদান থাকে যে মুস্তাক স্যার, সে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। কালকে তারা ধরে নেয়, পরশুদিন তারা ধরে নিয়ে গেছে, কোন স্টুডেন্ট প্রতিবাদ করে নাই। সবাই খালি এমপিতে এসে বলতেছে কি স্যার ফ্রি ফর মুস্তাক স্যার, ফ্রি ফর মুস্তাক স্যার, এটা কি বললেই হবে? আমরা নিউজের মাধ্যমে বলছি। আমি এখানে কিন্তু আচ্ছা, আমি এখানে দাঁড়াচ্ছিলাম না, বলে আপনার দাঁড়াচ্ছিলাম না, ওরা আমাকে বলছে আপনার দাবিটা আপনি কোনো দাবি নাই, সব স্টুডেন্ট ছেড়ে দিতে হবে, শেষ। আগে স্যারকে ছাড়তে হবে। কিসের স্টুডেন্ট যে 17 বছর একটা ছেলেকে রিমান্ডে নিয়ে গেছে, আগে 18 বছরের ছেলেদের একজন ছাবাল। আমার কথা হইতেছে মুস্তাক স্যারের মুক্তি চাই, শেষ। স্যার এতদিন ধরে নিয়ে গেছে, কোন দুইটা দিন আপনারা কইছেন আমরা আসছি। কালকে শোক দিব, কালকে কি রাষ্ট্রীয় শোক ছিল? হ্যাঁ ছিল। কালকে কোনো আন্দোলন হয় নাই। 29 তারিখে আন্দোলন হয়েছিল না মিরপুরে, আপনারা কইছিলেন
আমরা যে যার মতো করে যেখান থেকে পারছি সেখানে নামছি আপনি বিএনএফ ছিলেন আপনারা? হ্যাঁ, আমরা ছিলাম। কোথায় বিএনএফ ছিলেন? আমরা বিএনএফ ছিলাম। 29 তারিখে আমি 9:30 থেকে 4:30 পর্যন্ত আমি বিএনএফ ছিলাম। একটা স্টুডেন্টকে দেখি নাই, দুইটা ভাইয়া ছিল, তাদেরকে পুলিশ যেভাবে পারছে সেভাবে মাইরা দিয়েছে। ইতিমধ্যে দর্শক আপনারা ভিডিও ক্লিপটি দেখেছেন। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন হলো, ব্যারিস্টার সুমন কি পারবে দেশটাকে ঠিক করতে, এবং ওই ছাত্রীর সাথে যা ঘটেছে তা কতটুকু যুক্তিযুক্ত? অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।